আর কখন ওর দিকে তাকাবি? কোন সাহস ওখানে বাজে মন্তব্য করেছিস? যদি দ্বিতীয়বার তোর এই চোখ ওর দিকে পড়ে কিংবা কোনো কথা মুখ দিয়ে বের হয়, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই চোখ আমি তখন উপরে ফেলব, আর তোর পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। তখন রাস্তায় বসে ভিক্ষা করতে হবে, মনে রাখিস। এদিকে আজমিরের এই ভয়াবহ রূপ দেখে টিঙ্কু ভয়ে চিৎকার করে বলে উঠল, বাবা থামো, আমি ভয় পাচ্ছি, বাবা থামো। টিঙ্কুর মুখে বাবা ডাক শুনে মেহু যেন আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়ল। যে মানুষটিকে মেহু মেজর সাহেব ভেবে মনের কথা বলে দিয়েছে, যাকে নিয়ে গত দুদিন ধরে এত বাজে কথা বলেছে, সেই মেজর আজমির আসলে টিঙ্কুর বাবা। বিস্ময়ে পলক ফেলতে ভুলে গেল মেহু। এই সত্যটা যেন তার সমস্ত চিন্তাশক্তিকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। মেজর আজমির যেন আজ অদম্য, একাই ৪-৫ জন যুবকের উপর ঝাঁপিয়ে পড়েছেন তিনি। তার মার দেওয়ার ভঙ্গি আর শরীরী কৌশল এতটাই অদ্ভুত ও ক্ষিপ্র যে যুবকেরা কিছু বুঝে ওঠার আগেই ধরাশায়ী হচ্ছে। ভিন্ন ভিন্ন কোণ থেকে ধেয়ে আসা আক্রমণগুলো মেজর নস্যাৎ করে দিচ্ছে অবলীলায়। মেজরের প্রতিটি আঘাতের সাথে সাথে এক একটি ছেলে যন্ত্রণায় চিৎকার করে উঠছে। যুবকেরা দলবদ্ধভাবে আক্রমণ করেও মেজরের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর আমানুষিক শক্তির সামনে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। মেজরের প্রতিটি মুভমেন্ট ছিল হিসেবি এবং নিখুঁত। চারপাশ থেকে আসা প্রতিপক্ষকে মেজর একাই সামলে নিচ্ছিল অদ্ভুত দক্ষতায়। বাবার এমন ভয়াবহ রূপ টিঙ্কু আগে কখনো দেখেনি। ভয়ে তার শরীর পাথরের মতো শক্ত হয়ে জমে গেছে, আবার পরক্ষণেই থরথর করে কাঁপছে। টিঙ্কু আর্তনাদ করে বাবাকে থামানোর চেষ্টা করতে করতে বলল, বাবা প্লিজ ছেড়ে দাও, আমার খুব ভয় লাগছে বাবা। কিন্তু আজমিরের কানে যেন আজ কোনো শব্দই পৌঁছচ্ছে না। চারপাশের পৃথিবীর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। এক উন্মাদের মতো প্রচণ্ড আক্রোশে আজমির কেবল আঘাত করে চলেছে। মেজরের আজমিরের সংহারী রূপের সামনে সময়ও যেন থমকে দাঁড়িয়েছে। টিঙ্কুর মুখে বারবার পাপা ডাক শুনে মেহু যেন আকাশ থেকে পড়ল। একদিকে মেজর আজমিরের এমন রণচণ্ডী রূপ দেখে মেহু এমনিতেই দিশেহারা, তার উপরই নতুন সত্য মেহুকে রীতিমতো স্তব্ধ করে দিল। গত দুদিন ধরে সে মানুষটিকে স্রেফ মেজর সাহেব হিসেবেই চিনে এসেছে। তিনি যে টিঙ্কুর বাবা হতে পারে, এই চিন্তা মেহুর মাথায় এক মুহূর্তের জন্যও আসেনি। মেহু এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেল। মেহু মনে মনে ভাবল, এই মানুষটির বিরুদ্ধেই এই মানুষটির কাছে কত রকমের বদনাম করেছে, মেজর আজমিরকে নিয়ে কত নেতিবাচক কথা বলেছে মেজর আজমিরের কাছেই। অথচ মেহুর অজান্তেই মেহুর মনে মেজর আজমিরের প্রতি একটা সূক্ষ্ম ভালো লাগা তৈরি হতে শুরু করেছিল। আজ সত্যটা জানার পর মেহুর মনটা এক অজানা বিষাদে ভারী হয়ে উঠল। মেজরের প্রতি জনমানুষ এই ভালো লাগা মেহু নিজেই জানে না। নিজের এই মন খারাপের কারণও মেহু নিজেই পুরোপুরি বুঝতে পারছিল না। শুধু একদৃষ্টিতে শূন্য চোখে আজমিরের দিকে তাকিয়ে রইল সে। মেহু কিছুটা দূরে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে দৃশ্যটি দেখছিল। শরীর হিম করা এই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কি করবে তা মেহু ভেবেই উঠতে পারছিল না। ওদিকে মেজর আজমিরের ক্রোধ যেন আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ছে। মেজর ছেলেগুলোকে পশুর মতো মারছেন আর দাঁত কিরমির করে বারবার চিৎকার করে বলছে, কত বড় দুঃসাহস তোদের! ওর দিকে তাকানো সাহস তোরা কোথায় পেলে? কোন সাহসে ওকে নিয়ে বাজে কথা বলিস? এমন সময় একটি ছেলে হাত দিয়ে মেহুর দিকে ইশারা করে কিছু বলতে চেয়েছিল। ইশারা করা মাত্রই আজমির বাঘের মতো ক্ষিপ্রতায় ছেলেটির হাতটি চেপে ধরলেন। এরপর এমন এক বিভৎস কায়দায় হাতটি মোচড় দিলেন যে হাড় ভাঙার মট মট শব্দ চারপাশের নিস্তব্ধতা চিরে দিল। সেই হাড় ভাঙার শব্দে টিঙ্কুর বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে আর সহ্য করতে পারল না। দিশেহারা হয়ে মেহুকে শক্ত করে জড়িয়ে ধরল। মেহুর বুকে মুখ লুকিয়ে টিঙ্কু থরথর করে কাঁপছে। টিঙ্কুর কানে তখনও ছেলেটির হাড় ভাঙার সেই যন্ত্রণাদায়ক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। মেজরের এই রণচণ্ডী মূর্তির সামনে শিশু টিঙ্কু আর মেহু দুজনেই যেন আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। টিঙ্কু এখন পুরোপুরি দিশেহারা। আতঙ্কে নীল হয়ে যাওয়া মুখ নিয়ে সে কাঁপা কাঁপা চোখে মেহুর দিকে তাকালো। কান্নারত কণ্ঠে মিনতি করে সে বলল, প্লিজ বাবাকে থামাও, আমার খুব ভয় লাগছে, প্লিজ কিছু করো। ছোট্ট শিশুটির এই অসহায় আর্তনাদ মেহুর হৃদয়ে গিয়ে বিঁধল। নিজের মনের ভেতর ভয়ের পাহাড় জমে থাকলেও টিঙ্কুর জন্য মেহু শক্ত হতে হলো। মেহু টিঙ্কুকে নিজের সাথে জড়িয়ে রাখা অবস্থাতেই ধীর ও কম্পিত পায়ে মেজার আজমিরের দিকে এগোতে শুরু করল। মেজার আজমিরের কাছাকাছি এসেই মেহু আর্তনাদ করে উঠল, বলল, প্লিজ থামুন, অনেক হয়েছে, এবার ছেড়ে দিন, ভয় করছে আমাদের। আজমির মেহুর দিকে না তাকিয়েই কঠোর স্বরে বলল, টেঙ্কুকে নিয়ে দৌড়ে গিয়ে দাঁড়াও, এখনো কিছুই হয়নি। ওর সাহস কি করে হয় তোমার দিকে ওইভাবে তাকানোর?
মেহু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও আমার দিকে তাকিয়েছে তো, আমি তো মাফ করে দিয়েছি। প্লিজ দোহাই আপনার, ছেড়ে দিন। এভাবে মারলে তো ও মরেই যাবে। আজমির এবার মেহুর দিকে রক্ত চক্ষু মেলে তাকালো, কণ্ঠে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে বলল, মরলে মরুক। মেজর আজমিরের ব্যক্তিগত কোনো জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকাবে আর সে পার পেয়ে যাবে? এই ধৃষ্টতার শাস্তি ওকে পেতেই হবে। মেহু মেজর আজমিরের এত গুরুগম্ভীর বাক্য বুঝল না। মেহু শুধু বুঝল আর বেশি মারলে মরে যাবে ছেলেটা। এমনি রক্তাক্ত হয়েছে, কিছু কিছু ছেলে পেলে হাত পাও ভেঙে দিয়েছে। মেহু নিরুপায় হয়ে শেষবারের মতো অনুরোধ করল, মেজর সাহেব প্লিজ, অন্তত আজকের মতো থামুন। মেজর আজমিরকে কোনো ভারেই থামাতে না পেরে মেহু এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পেছন থেকে মেজর আজমিরকে জড়িয়ে ধরল মেহু। কম্পিত কণ্ঠে আর্তনাদ করে বলল, প্লিজ থামুন, আমাদের খুব ভয় লাগছে। মেহুর স্পর্শে জাদুকরি কাজ হল। মেজরের আজমিরের হাত নিমেষেই স্থির হয়ে গেল। মেহু আজমিরের বিশাল দেহের পিঠে কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। মেহুর দুই হাত তখনও মেজর আজমিরকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, আর মেহুর সাথে লেপ্টে আছে আতঙ্কিত টিঙ্কু। মেহু কাঁদতে কাঁদতে আবারও মিনতি করে বলল, দোহাই আপনার, থামুন। সবাই তাকিয়ে আছে, আপনার হাত কেটে রক্ত পড়ছে। এবার শান্ত হন প্লিজ। তাকে কাবু করতে ৪-৫ জন যুবক ব্যর্থ হয়েছে, সেই দুর্ধর্ষ মেজর আজমির এই ছোট্ট মেয়েটির স্পর্শে যেন পাথরের মতো জমে গেলেন। তার হৃদস্পন্দন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। যে মানুষটি একটু আগে রণ্ডচণ্ডী ছিল, মেহুর এই আকস্মিক আলিঙ্গন তার ভেতরের সবটুকু আক্রোশ শুষে নিল। আজমিরের হাত থেকে কল কল করে রক্ত ঝরছিল। মেজর আজমির ধীরে ধীরে নিজের রক্তমাখা হাত দিয়ে মেহুর সেই ছোট্ট হাত দুটি স্পর্শ করল, যা তখনও তার বিশাল দেহের পিঠকে সাপের মতো পেঁচিয়ে ধরে ভয়ে কাঁপছিল। মেহুর হাত দুটি তার বিশাল দেহের তুলনায় এতটাই ছোট যে মেহু ঠিকমতো তাকে জড়িয়েও ধরতে পারছিল না। মেজর আজমির বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল মেহুর সেই কম্পমান হাত দুটির দিকে। ঠিক তখনই টিঙ্কু সাহস করে এগিয়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। ধরা গলায় বলল, বাবা প্লিজ থামো। আজমির এক হাত দিয়ে মেহুর হাত দুটি আগলে রাখলেন, আর অন্য হাতটি টিঙ্কুর মাথায় রেখে সান্ত্বনা দিয়ে বলল, কিছু হয়নি পাপা, এই তো সব ঠিক আছে, ভয় পেও না, আমি আছি তো। মুখে টিঙ্কুকে সান্ত্বনা দিলেও আজমিরের মনের ভেতর তখন প্রলয়ন করে ঝড় বয়ে যাচ্ছে। আজমির বুঝতে পারছে না এই ছোট্ট মেয়েটি এই মুহূর্তে কী ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। একজন বলিষ্ঠ পুরুষের পৌরুষকে এভাবে মায়ার বাঁধনে অবশ করে দেওয়ার ক্ষমতা যে একজোড়া সাধারণ হাতের থাকতে পারে তা আজমিরের কল্পনাতেও ছিল না। ছেলের মাথায় হাত রেখে সান্ত্বনা দিলেও মেজর আজমিরের মনের ভেতর তখন এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে যাচ্ছিল। মেহুর ওই আকস্মিক আলিঙ্গন তার শরীরের প্রতিটি কোষে যে অস্থিরতা আর কম্পন ধরিয়ে দিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজেকে কিছুটা ধাতস্থ করে তিনি আশেপাশে তাকালেন। দেখলেন পাড়ার মুরব্বিসহ ভিড় করা উৎসুক জনতা স্তম্ভিত হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আজমির বুঝতে পারল মেহু যেভাবে জড়িয়ে ধরে আছে, এই জনসমক্ষে তা মেহুর জন্য বিব্রতকর হতে পারে। আজমির ধীরে মেহুর কাপা কাপা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে মেহুকে পেছন থেকে সামনে টেনে আনল। সামনে আসতেই দেখল মেয়েটি ভয় আর আতঙ্কে অনবরত কেঁদে চলেছে। আজমির আর এক মুহূর্ত দেরি না করে এক হাতে টিঙ্কু আর অন্য হাতে মেহুকে ধরে সেই জায়গা থেকে প্রস্থান করল। যাওয়ার সময় উপস্থিত জনতাকে গম্ভীর স্বরে বলে গেল, কেউ একজন 99-এ কল করে পুলিশকে খবর দিন, আর পুলিশের যদি কোনো তথ্য বা আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তবে আমাকে ফোন করতে বলবেন, আমি যথাসময়ে উপস্থিত হব। মেজর হিসেবে আজমিরের এলাকায় আলাদা একটা প্রভাব ছিল, তাই কেউ তার কথার উপর কথা বলার সাহস পেল না। তাছাড়া সবাই দেখেছে যে ওই বখাটে ছেলেগুলোই মেহুকে নিয়ে বাজে মন্তব্য করে ঝামেলা পাকিয়েছিল। মেজর আজমির যখন টিঙ্কু ও মেহুকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, হাতের কাটা জায়গা থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত ঝরছিল। মেহু আর চোখে সেই রক্তমাখা হাতের দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা হু হু করে উঠল। লোকটির কত কষ্ট হচ্ছে এই ভেবে মেহুর ভীষণ কান্না পাচ্ছিল। হঠাৎ মেহুর স্মৃতিপথে ২ বছর আগের এক বিভীষিকাময় দৃশ্য ভেসে উঠল। ঠিক এভাবেই একদিন মেহু দেখেছিল একদল মানুষ মিলে একজনকে রক্তাক্ত করে মারছে। সেই পুরনো ট্রমা আর আজকের এই রক্তাক্ত দৃশ্য মিলেমিশে মেহুর দম বন্ধ হয়ে আসছিল। মেহু ঝটপট চোখ বুজে ফেলল, কিন্তু চোখের পাতা বন্ধ করতেই সেই রক্তাক্ত আর শীতল চোখের দৃশ্যটি আরও স্পষ্ট হয়ে ধরা দিল।
মেহু আবার চোখ মেলে মেজরের রক্তাক্ত হাতের দিকে তাকালো। মেহুর মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, মানুষটি কত তীব্র যন্ত্রণা সহ্য করে ওদের আগলে নিয়ে যাচ্ছে। বাড়িতে পৌঁছা মাত্রই মেজর আজমির মেহুকে টিঙ্কুকে ছেলে দিয়ে গটগট করে নিজের ঘরের দিকে এগোতে লাগল। কিন্তু মাঝপথেই দাদি আফরোজা বানুর সাথে দেখা হয়ে গেল। আজমিরের হাত থেকে চুইয়ে পড়া রক্ত দেখে তিনি আঁতকে উঠে চিৎকার করে বলে উঠলেন, এ কি হয়েছে তোর? হাত দিয়ে এত রক্ত পড়ছে কেন? আজমির স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখে নির্লিপ্ত সুরে জবাব দিলেন, কিছু হয়নি দাদু, সামান্য একটু চোট পেয়েছে, তুমি চিন্তা করো না। বলেই আজমির নিজের ঘরের ভেতর ঢুকে গেল। ওদিকে ভয়ে কুঁকড়ে থাকা টিঙ্কু বড় আম্মুকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মেহু দরজার কাছে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ল, কিন্তু মেজরের আজমিরের রক্তাক্ত হাতের কথা ভেবে মেহু আর স্থির থাকতে পারল না। সব দ্বিধা ঝেড়ে ফেলে মেহু মেজরের পিছন পিছন ঘরে গিয়ে ঢুকল। আকুল স্বরে বলে উঠল, আপনার হাতে খুব বাজেভাবে আঘাত লেগেছে, রক্ত পড়া থামছে না। আপনি প্লিজ একটু বসুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। মেহুর এই অধিকার বোধ আর কণ্ঠের উদ্বেগ শুনে আজমির থমকে গেলেন। মেজর আজমির ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মেহুর দিকে তাকালো। আজমিরের সেই তীক্ষ্ণ চাউনিতে বিস্ময় নাকি অন্য কোনো আবেগ মিশেছিল আজমির নিজেও জানে না। মেজর আজমির থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে ছোট্ট কিশোরী মেয়েদের দিকে তাকালো সে। মেয়েটি কত সহজভাবে কতটা অধিকার নিয়েই বলে ফেলল যে সে ব্যান্ডেজ করে দেবে, অথচ মেয়েটি জানেই না যে ও আসলে কত বড় দায়িত্বের গহ্বরে পা বাড়াচ্ছে। মেজর আজমির নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, নিজেকে বারবার শাসন করছে। সবার সামনে, বিশেষ করে মেহুর সামনে কেন মেহুকে নিজের ব্যক্তিগত জিনিস বলে ফেলল, অথচ এই বোকা মেয়েটি কিছুই বুঝতে পারছে না আজমির সবার সামনে যে কত বড় একটা কথা বলে ফেলেছে তার গুরুত্ব বোঝার ক্ষমতাও মেয়েটির নেই। আজমিরের মনে হচ্ছে মেয়েটা আসলেই খুব অবুঝ। মেহু আর কোনো অনুমতির অপেক্ষা না করে নিজেই ফার্স্ট এইড বক্সটি খুঁজে বের করল। টেবিলের এক কোণে বক্সটি পেয়ে সেখান থেকে গজ আর তুলা নিয়ে সরাসরি মেজর আজমিরে হাত ধরে টেনে খাটে বসালো। আজমির অবাক হলো, এই মেয়েটা কি ভয় পায় না? এত অবুঝ কেন মেয়েটা? মনে মনে ভাবল আজমির। মেহু খুব অনুরোধের স্বরে বলল, প্লিজ এখানে বসুন, না করবেন না। আপনি একা একা ব্যান্ডেজ করতে পারবেন না। দাদি বয়স্ক মানুষ আর টিঙ্কু তো ছোট অনেক। আমার জন্যই তো আপনার এই অবস্থা হয়েছে, তাই আমাকে এটা করতে দিন। আপনার হাত থেকে অনেক রক্ত পড়ছে, আমার খুব খারাপ লাগছে। আজমির পলকহীন চোখে মেহুর দিকে তাকিয়ে রইল। মেয়েটির এই ব্যাকুলতা দেখে আজমির যেন হারিয়ে গেল। বুঝতে পারল আজমিরের ক্ষত দেখে মেহু ঠিক তেমনি কষ্ট পাচ্ছে যেমনটা 2 বছর আগে পেয়েছিল। সেদিনের কথা আজমিরের মনে পড়ে গেল। মেহু তখন আজমিরকে চিনত না, জানত না, তবুও শুধু একজন অচেনা লোকের প্রাণ বাঁচাতে সেদিনের সেই কঠিন পরিস্থিতিতে এক অজানা লোককে চুমু খেতেও দ্বিধা করেনি মেয়েটি। মেহুর মনটা খুব নরম, কাউকে রক্তাক্ত অবস্থায় সে সহ্য করতে পারে না। মেহুর চোখের সামনে বারবার 2 বছর আগে সেই ভয়াবহ স্মৃতি ভেসে উঠছে। কিভাবে একদল ছেলে মিলে একা একটা মানুষকে রক্তাক্ত করে দিচ্ছিল, সেই দৃশ্য মেহু ভুলতে পারে না। সেদিন অচেনা এক ব্যক্তিকে বাঁচানোর আকুতিতেই চরম ত্যাগ স্বীকার হতে রাজি হয়েছিল মেহু। আর এখন তো আজমিরুর পরিচিত দাদির আদরের নাতি, টিঙ্কুর বাবা আর একজন খুব ভালো মানুষ। এমন একজনের কষ্ট দেখে মেহুর মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আজমির নিরুপায় হয়ে বিছানায় বসল। মেহু আজমিরের পাশে বসে খুব যত্ন করে আজমিরের হাতটি নিজের কোলে তুলে নিল। এত সাবধানে রক্ত মুছে দিচ্ছিল যেন সামান্য জোরে চাপ লাগলেই আজমির খুব ব্যথা পাবে। আজমির একটু নড়াচড়া করলেই মেহু কেঁপে উঠছে। মনে হচ্ছে যেন প্রতিটি ক্ষত আর প্রতিটি যন্ত্রণা মেহু নিজের ভেতরে অনুভব করছে। বোকা মেয়েটি কি জানে এই সামান্য আঘাতে কিছুই হয় না মেজর আজমিরের। মেহু বারবার ক্ষতস্থানে ফু দিচ্ছে আর খুব আলতো করে রক্ত পরিষ্কার করে দিচ্ছে। মেহুর এমন অবস্থা দেখে আজমির নরম স্বরে বলল, তুমি যাও, পারবে না, আমি নিজেই করে নিচ্ছি। মেহু জেদ ধরে বলল, না না, আমি পারবো। মেজর সাহেব, প্লিজ আমায় করতে দিন। মেহু যখন আজমিরকে মেজর সাহেব বলে সম্বোধন করে তখন আজমিরের বুকটা কেঁপে ওঠে। আজমির অবাক হয়ে ভাবে, এইটুকু একটা মেয়ে কিভাবে এত গুছিয়ে আর এভাবে সম্বোধন করে কথা বলতে পারে। মেহু খুব যত্ন নিয়ে নিজের কোলে আজমিরের হাতটি রেখে সুন্দর করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আজমির অপলক দৃষ্টিতে মেহুর দিকে তাকিয়ে আছে। দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল দাদি আফরোজা বানু আর ছোট টিঙ্কু। বাবার হাতের রক্ত আর ওই ভয়ঙ্কর মারামারির দৃশ্য দেখে টিঙ্কুর চোখে এখনো পানি। ভীষণ ভয় পেয়ে আছে টিঙ্কু। ভেতরের এই দৃশ্যটি দেখে আফরোজা বানু এক অদ্ভুত অস্থিরতা আর প্রশান্তি অনুভব করলেন। তার মনে হলো ঠিক এই দৃশ্য
দৃশ্যটি তিনি বছরের পর বছর ধরে দেখতে চেয়েছিলেন। আজমিরের জীবনের শূন্যতা আর একাকিত্ব বুঝি এবার ঘুচতে চলেছে। টিঙ্কু সত্যিই মা পাবে। মেহু খুব ভালো মনের মেয়ে। আফরোজা বানুর নারী মন নিজের অজান্তেই নাতির ভবিষ্যতের কথা সাজিয়ে ফেলল। তিনি ভাবলেন, আজমির আর টিঙ্কুর জীবন পূর্ণ করতে যদি তাকে স্বার্থপর হতে হয় তবে তিনি তাতেও রাজি। নিজের নাতির সুখের জন্য যতটা কঠিন হওয়া প্রয়োজন তিনি হবেন। পরম তৃপ্তিতে তার চোখে পানি চলে এলো। এতদিন তিনি ঠিক এমন একটা মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন। এখন তার মনে হচ্ছে মরার আগে হলেও তিনি নাতিকে সুখী দেখে যেতে পারবেন। বিছানা থেকে উঠে দাঁড়াতেই আজমির দেখল দাদি আর টিঙ্কু দরজায় দাঁড়িয়ে আছে। আজমির 2 হাত বাড়িয়ে টিঙ্কুকে কাছে ডাকল। আজমির জানে মারামারির ওই দৃশ্য দেখে টিঙ্কু খুব ভয় পেয়েছে। রাগের মাথায় তখন টিঙ্কুর কান্নায় কান দেওয়ার সময় ছিল না আজমিরের, কিন্তু এখন আজমির অপরাধ বোধে ভুগছে। বাবার ডাক শুনে টিঙ্কু দৌড়ে এসে আজমিরের পা জড়িয়ে ধরল। ফোপাতে ফোপাতে বলল, আমি খুব ভয় পেয়েছি বাবা, তুমি এভাবে মারতেছিলে কেন? তোমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, খুব ব্যথা লেগেছে না বাবা? আজমির এক হাত দিয়েই ছেলেকে কোলে তুলে নিল। ওর সারা মুখে চুমু খেতে খেতে আদুরে গলায় বলল, আমার কিছু হয়নি পাপা, এই দেখো পাপা, একদম ঠিক আছে। তোমার পাপাকে আর এইটুকু আঘাতে কিছু হয়? তুমি বরং একটা হাতে চুমু দিয়ে দাও, তাহলে দেখবে সব ব্যথা জাদুর মতো ভ্যানিশ হয়ে যাবে। টিঙ্কু তক্ষুনি বাবার কপালে, গালে আর হাতে চুমু খেতে লাগল। চুমু দিতে দিতেই অবুঝ ছেলেটা আবার কেঁদে ফেলল। আজমির ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে আর চোখে মেহুর দিকে তাকালো। মেহু তখন পাথরের মতো দাঁড়িয়ে। মেহু তখন জানতে পেরেছে যে টিঙ্কু আসলে আজমিরেরই ছেলে। গত 2 দিন ধরে সে আজমিরের সামনেই টিঙ্কুর বাবাকে নিয়ে কত আজেবাজে কথা বলেছে, কত অভিযোগ করেছে। অথচ সেই মানুষটি যে স্বয়ং মেজর আজমির, সেটা মেহু কল্পনাও করেনি। মেহুর মনের ভেতর এখন যে লজ্জার ও দ্বিধাদ্বন্দ্বের ঝড় বয়ে যাচ্ছে, আজমির তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। সন্ধে 6টা। আজমির বের হয়েছে মেহুকে পৌঁছে দিতে। যদিও তাদের বাড়ি কাছাকাছি, তবুও গলিটা ঘুরে যেতে হয় বলে আজমিরের মনে হলো এই অন্ধকারে মেহুকে একা ছাড়া ঠিক হবে না। মেহু মাথা নিচু করে চুপচাপ হাঁটছে, যেন তার মনে এক রাস দ্বিধা। নীরবতা ভেঙে হঠাৎই আজমির বলল, 1 মিনিট দাঁড়াও। মেহু অবাক হয়ে তাকালো। মেজর আজমিরের গম্ভীর মুখে তখন হালকা হাসির রেখা। মেহুর কৌতূহলী দৃষ্টির সামনে আজমির কৌতুকের স্বরে বলে উঠল, আমি সেই দাদির নাতি, যার চুলে পাক ধরেছে আর ভুঁড়িওয়ালা হবে। সেই বদমেজাজি আর তেজি লোকটা আমি, যে সবার উপর অকারণে রাগ ছাড়ে। মেহু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে 2 দিন ধরে আজমিরকে অনেক প্রশ্ন করলেও আজমির এড়িয়ে গিয়েছিল, কিন্তু আজ সে নিজেই সব স্বীকার করছে। আজমির আবার বলল, হয়তো ভাবছো সেদিন কেন বলিনি, তখন মনে হয়েছিল বলে কি হবে, কিন্তু এখন মনে হলো তোমার সত্যিটা জানা দরকার। হ্যাঁ, তোমার বর্ণনা মতো আমি সেই রাগী আর ভয়ঙ্কর লোকটা। মেহু পলকহীনভাবে আজমিরের দিকে তাকিয়ে রইল। তার প্রতিটি কটু কথা আজমির হুবহু মনে রেখেছে। আজমির যেন কথার ছলে তাকে বেশ ভালো একটা খোঁচা দিল, কারণ বাস্তবে আজমিরকে দেখলে যে কেউ থমকে যাবে। তার শারীরিক গঠন বা চেহারার সাথে মেহুর দেওয়া সেই কুৎসিত বর্ণনার কোনো মিল নেই। বরং সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি এতটাই হ্যান্ডসাম যে তাকে দেখে মেহুর মনে হলো মানুষের ধারণা কতটা ভুল হতে পারে। মেজর আজমিরের তীক্ষ্ণ দৃষ্টি মেহুর ওপর স্থির হয়ে আছে। সে জানে এই মুহূর্তে মেহুর মুখে কোনো ভাষা নেই। বিস্ময় তাকে পাথর করে দিয়েছে। মেহুর মনের গহীনে কী ঝড় বইছে তা আজমিরের অজানা, কিন্তু আজমির নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছে। যে মানুষটা সারা জীবন নিয়মের বেড়াজালে নিজেকে শক্ত করে ধরে রেখেছে, আজ তার বুকের ভেতরটা যেন অবাধ্য হয়ে উঠছে। এক অজানা হারাবার ভয় আজ আজমিরকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু কি হারাবে সে? যা সে কোনোদিন পায়নি, কিংবা যা পাওয়া তার জন্য কোনোদিন সম্ভব নয়, সেই না পাওয়া জিনিসের প্রতি এই তীব্র আকাঙ্ক্ষা কেন? একেই কি বলে নিষিদ্ধ চাওয়া? আজমির মনে মনে বলল, আমি সেই নাবিক মেয়ে, যে আজ এমন এক তীরের মায়ের নিজেকে জড়িয়ে ফেলেছে যেখানে নোংর ফেলে আমার জন্য মানা। তোমার সীমান্তে কোনো আমার বসন্তের ফুল ফুটলে যার সুগন্ধি আমার জন্য নিষিদ্ধ। মেহু নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় বারবার এই একটা শব্দই ঘুরপাক খাচ্ছে, এই মানুষটি টিঙ্কুর বাবা। অথচ আশ্চর্য বিষয় হলো, এই ধ্রুব সত্যটি জানার পরও মেহুর মনে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে না। তার মুগ্ধতায় যেন এক বিন্দুও চির ধরছে না, বরং এই 36 বছর বয়সী মানুষটির প্রতি টানটা আরও তীব্র হচ্ছে।
মেহু নিজেকেই নিজে প্রশ্ন করে কি করে সম্ভব যে মানুষটা তার বয়সের দ্বিগুণেরও বড়, যার চুলে পাক ধরেছে বলে সে নিজেই উপহাস করেছিল, সেই মানুষটির মায়ায় সে মাত্র দুদিনেই এভাবে জড়িয়ে গেল। মেহুর ইচ্ছে করছে এই মুহূর্তে সময়টা যেন থমকে যায়। মেহুর নিষ্পাপ মনে এমন অনুভূতি আগে কখনো আসেনি। এক অদ্ভুত ভালো লাগা যা মেহুকে বারবার মেজর আজমিরের ওই গভীর চোখের দিকে তাকাতে বাধ্য করছে। অন্যদিকে আজমিরের মনের ভেতরে বয়ে যাচ্ছে প্রলয়ঙ্করী এক ঝড়। মেহুর জন্য এই অনুভূতি নতুন হলেও আজমিরের জন্য তা দীর্ঘ 2 বছরের এক সুপ্ত দহন। মেহুর প্রতি তার এই অদম্য টান কোনো সাধারণ আবেগ নয়, এ এক আদিম এবং তীব্র আসক্তি। এই 2 বছর ধরে সে নিজের ভেতরে এক গোপন অনুরাগকে সযত্নে লালন করে এসেছে, যা বাইরে থেকে কেউ টের পায়নি, কিন্তু ভেতরে ভেতরে সেই ভালোবাসা আজমিরকে ঘুণে পোকার মতো কুড়ে কুড়ে ছাড়ছে। আমি জানি এই আসক্তি নিষিদ্ধ, আমি জানি এ চাওয়া অন্যায়, তবুও 2 বছর ধরে যে তৃষ্ণা আমি বয়ে বেড়াচ্ছে, আজ তোমার সামনে দাঁড়ালে তা সমুদ্রের মতো উত্তাল হয়ে ওঠে। মেহু মনে মনে ভাবল, কেন এই মাঝবয়সী লোকটার গম্ভীর কণ্ঠস্বর আমার কানে সুরের মতো বাজে? আজমির মেহুর চোখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। আজমিরের বুকের ভেতরে যে ধকধক শব্দ হচ্ছে তা যেন আজ মেহুর কাছে ধরা পড়ে যাবে। আজমির মনে মনে ভাবল, কিছু আসক্তি মানুষকে মুক্তি দেয়, আর কিছু আসক্তি মানুষকে তিলে তিলে ধ্বংস করে। মেহু কি আমার সেই ধ্বংসের কারণ হবে, নাকি মুক্তির? দীর্ঘক্ষণ চুপ থেকে অবশেষে কথা খুঁজে পেল। জড়তা কাটিয়ে জিজ্ঞেস করল, টিঙ্কুকে আপনি একা একা কুমিল্লায় রেখে আসেন? যখন কাজে যান ও কি সারাদিন বাসায় একাই থাকে? আজমির মৃদু স্বরে জবাব দিল, ও একা থাকে অভ্যস্ত। আমার ছেলে ওর বয়সের তুলনায় অনেক বেশি বুঝতার। ও যেমন ম্যাচিউর, তেমনি আমার কাজে অনেক সাহায্য করে। এরপর আবার নীরবতা। আজমিরের সাথে কথা বলার মতো কোনো সাধারণ বিষয় মেহু খুঁজে পাচ্ছিল না। সে অস্বস্তিতে পড়ে নিজের এক হাতের নখ দিয়ে অন্য হাতের নখ খুঁড়তে শুরু করল। আজমির সেটা খেয়াল করে বলল, দেরি হয়ে যাচ্ছে, চলো বাইরের ভেতরে যাই। বলেই আজমির সামনের দিকে পা বাড়াল। তার মনের ভেতরে তখন এক ভীষণ লড়াই চলছে। সে নিজেকে বোঝাচ্ছে এই নিষিদ্ধ অনুভূতিগুলোকে আজই মাটি চাপা দিতে হবে। টিঙ্কুর ভবিষ্যৎ আর মেহুর সাথে বয়সের এই বিশাল পাহাড়সম ব্যবধানকে উপেক্ষা করা সম্ভব নয়। মেহু তো এখনও এক ফোঁটা কচি কলি যে ফুল হয়ে ফোটেনি, তার উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে তাকে ঝরিয়ে ফেলা যাবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আজমির নিজের আবেগ শাসন করতে চাইল। পেছন পেছন মেহু আসছে। অবচেতন মনেই সে আজমিরের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল। বাড়ির দরজায় পৌঁছে মেহু বলল, এটা আমাদের বাড়ি, ভেতরে আসুন। আজমির প্রথমে ইতস্তত করলেও ভাবল মিনু আন্টির বাড়ি যখন, তখন একবার দেখা করে যাওয়াই ভালো। আবার কবে দেখা হয় তার তো ঠিক নেই। ভেতরে ঢুকতেই আজমিরকে দেখে মিনু আন্টি অবাক হয়ে গেলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আজমির, তুই? আজমির হাসি মুখে বলল, হ্যাঁ আন্টি, আমি। অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন? মিনু আন্টি আনন্দিত হয়ে উত্তর দিলেন, আমি ভালো আছি রে, কত বছর পর দেখা। মেহু যখন একদম ছোট ছিল তখন তোকে শেষবার দেখেছিলাম, তারপর তো মেহুকে নিয়ে বাবার বাড়ি চলে গেলাম। আজ এতগুলো বছর পার হয়ে গেল। তুই কেমন আছিস? আমরা এখানে এসেছিও তো প্রায় 1 বছর হয়ে গেল, অথচ তোর দেখা নেই। খালাম্মার সাথে মাঝে মধ্যে দেখা হয়, বেচারির তো বয়স হয়েছে, একাই থাকেন। মেহু আড়াল থেকে আজমিরকে দেখছিল। তার মনে হচ্ছিল এই গম্ভীর মানুষটির প্রতিটি শব্দ যেন এক একটা অমোঘ মন্ত্র, যা তাকে আচ্ছন্ন করে রাখছে। মিনু আর আজমির যখন পুরনো দিনের গল্পে মশগুল, মেহু তখন একপাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আজমিরের দিকে। ঘরের মৃদু আলোয় আজমিরের গম্ভীর মুখটা যেন আরও মায়াবী লাগছে। মেহুর মনের গহীনে তখন ভাবনার ঢেউ খেলছে। মেহু মনে মনে ভাবছে, এই সেই মানুষ যাকে আমি ওনার সামনেই কত কিছু বলেছি, ওনার কি খারাপ লেগেছে? আচ্ছা, ওনার কণ্ঠস্বরে কি এক অদ্ভুত টান আছে, যা শুনলে মনে হয় সারা জীবন এভাবেই শুনে যাই আমি। আচ্ছা, 36 বছর মানে কি ফুরিয়ে যাওয়া? ওনার চোখের দিকে তাকালে তো মনে হয় এক সমুদ্র গভীরতা, সেখানে ডুবে যেতেও যেন কোনো ভয় নেই। মেহু আরও ভাবল, টিঙ্কুর মা নেই, এটা ভাবলে যেমন খারাপ লাগছে, আবার এক অজানা ভালো লাগাও কাজ করছে। কিন্তু আমি কেন এমনটা ভাবছি? উনি আমার থেকে কত বড়, কত অভিজ্ঞ, অথচ আমার কেন বারবার মনে হচ্ছে এই মানুষটার সবটুকু রাগ আর গাম্ভীর্যের আড়ালে একটা খুব নরম মন আছে, যে কারো ভালোবাসা চায়।
এদিকে মেহুর দৃষ্টি নজর এড়াল না আজমিরের। আজমির মনে মনে ভাবল, সবাইকে বটবৃক্ষের মতো আগলে রাখা লোকটা কারো শীতল ছায়া চায় মেহ। সবাইকে বুকে আগলে রাখা লোকটাও দিন শেষে কারো কোলে মাথা রেখে ঘুমোতে চায়। যদি সে তুমি হও, কিন্তু এ চাও যে অপরাধ মেহ। কিন্তু মন ভীষণ বাজেভাবে অপরাধী হতে চায়। কথার মাঝখানে হঠাৎ মেহুর দিকে তাকিয়ে একটু ধমকের স্বরেই বলে উঠলেন, তোর কি সব শিখিয়ে দিতে হবে? দাঁড়িয়ে আছিস কেন? আজমিরের জন্য এক কাপ চা নিয়ে আয়। বয়স তো কম হলো না, অথচ এখনো যেন সেই ছোটটিই রয়ে গেলি। মায়ের ধমকে মেহু সংবিত ফিরে পেল। সে আসলে এতক্ষণ আজমিরের চেহারার দিকে তাকিয়ে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। আজমির নিজেও খেয়াল করেছে মেহুর এই অপলক দৃষ্টি। মিনু আন্টির সামনে মেহুর এই বিভোর হয়ে থাকা দেখে আজমির মনে মনে কিছুটা লজ্জিত হলেও গম্ভীর হয়ে বসেছিল। মিনু আন্টি এক পর্যায়ে আজমিরকে জিজ্ঞেস করলেন, ওকে কি পৌঁছে দিতে হয় নাকি? ও তো রোজই যাতায়াত করে। আজমির স্বাভাবিকভাবেই জবাব দিল, আসলে এলাকায় কিছু বকেটে ছেলেপেলের আনাগোনা বেড়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই ভাবলাম পৌঁছে দিয়েছে। মেয়েদের এই অসময়ে একে একে বাইরে থাকা আমার একদম পছন্দ নয়। মিনু হেসেই বললেন, তা যা বলেছিস, আইনের লোক তুই। অপরাধীরা তোর চোখে পড়বেই, ভালো করেছিস। আমিও মেহুকে বলি একা চলাফেরা না করতে, তবে খালাম্মার ওখানেই ও বেশি যায়। মানুষটা একা থাকে তো। আজমির জানল যে মেহু খুব একটা বাইরে মেশে না। মিনু বলল, সারাদিন ওই বড় বাড়িতে খালাম্মার সাথেই কাটায়, গল্প করে, টিভি দেখে আর চা খেয়েই সময় পার করে। এদিকে মেহু রান্নাঘরে চা বানাচ্ছে ঠিকই, কিন্তু ওর কান পড়ে আছে ড্রয়িং রুমে। আড়ি পেতে আজমির আর মায়ের সব কথা শোনার চেষ্টা করছে। আজমির মিনুকে জিজ্ঞেস করল, বাবার বাড়িতে তো অনেকদিন ছিলেন আন্টি, হঠাৎ চলে এলেন যে? কোনো সমস্যা হয়েছিল? মিনু আন্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলিস না, সেই পুরনো সম্পদ নিয়ে ভাইদের ঝামেলা। অকারণে অশান্তি বাড়াতে চাইনি, আর চাইনি আমার মেয়েটা চোখের সামনে এসব নোংরামি দেখে বড় হোক, তাই চলে এলাম। মেহু চা বানানো শেষ করে একটি ট্রেতে 3 কাপ চা আর বিকেলের নাশতাগুলো সুন্দর করে সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে এলো। বিকেলের স্ন্যাক্সগুলো মা আগেই বানিয়ে রেখেছিলেন, মেহু শুধু সেগুলো পরিপাটি করে পরিবেশন করল। মেহু যখন চায়ের কাপ আজমিরের দিকে এগিয়ে দিল, আজমির মৃদু স্বরে বলল, নাস্তা থাক, শুধু চা হলেই চলবে। আজমিরের এই সোজাসাপটা অস্বীকৃতি শুনে মেহু আর চুপ থাকতে পারল না। চট করে ফোড়ন কেটে বলে উঠল, না না, এভাবে বললে হবে না মেজর সাহেব। খেয়ে দেখুন, মা খুব যত্ন করে বানিয়েছেন। এগুলো খেতে ভারী মজা। মেহুর এই সপ্রতিভ উত্তর আর মেজর সাহেব বলে সম্বোধন করা, তাও মিনু আন্টির সামনে, আজমির কিছুটা অপ্রস্তুত হল। আজমিরের ঠোঁটের কোণে এক চিলটে হাসির রেখা ফুটে উঠল। বুঝল মেয়েটি এখনও শত বোঝে না, বেশ অধিকার নিয়েই তাকে নাশতা খাওয়ার অনুরোধ করছে। মেজর সাহেব বলে সম্বোধন করছে, বোঝেও না আশেপাশের মানুষ কি ভাববে। মিনু আন্টিও মেয়ের চঞ্চলতা দেখে মনে মনে হাসলেন, বললেন, মেজর সাহেব, বাবা, সুন্দর ডাক তো। যাই হোক, আজমির, কিছু মনে করিস না। আজমির বলল, না, সমস্যা নেই, যা ইচ্ছে ডাকুক। রাত বাড়ছে, চারপাশ নিঝুম হয়ে এলেও টিঙ্কুর অস্থিরতা কমছে না। বারবার সদর দরজার কাছে যাচ্ছে, কিছুক্ষণ কান পেতে বাইরের শব্দ শুনছে, আবার পায়চারি করতে করতে ড্রয়িং রুমে ফিরে আসছে। টিঙ্কুর ছোট্ট কপালে চিন্তার ভাঁজ। আফরোজা বানু টিঙ্কুর এই চঞ্চলতা লক্ষ্য করছিলেন। তিনি বেশ অবাক হয়েই জিজ্ঞেস করলেন, কি রে বাবা, টিঙ্কু, তুই দরজার কাছে বারবার কি করছিস? কিছু খুঁজছিস নাকি? টিঙ্কু থামল। তার বড় বড় চোখ দুটোতে রাজ্যের দুশ্চিন্তা নিয়ে খুব সরল মনে বলল, পাপা এখন আসো না কেন? অনেক রাত হয়ে গিয়েছে তো, পাপার হাতে কত ব্যথা। আফরোজা বানু ডাকির কপালে হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, আরে বাবা, তোমার পাপা তো মেহুকে বাসায় পৌঁছে দিতে গিয়েছে। মেহুকে দিয়ে এখনই চলে আসবে। বড় আম্মুর মুখে মেহুর নাম শুনতেই টিঙ্কুর চেহারার ভঙ্গি বদলে গেল। সে রাগান্বিত দৃষ্টিতে বুড়ো আম্মুর দিকে তাকালো, তারপর 2 কোমরে হাত দিয়ে বেশ গাম্ভীর্যের সাথে বলল, কেন মেয়ে, কি হয়েছে? যেতে পারো না? আফরোজা বানু কিছু বলার আগেই টিঙ্কু নিজের যুক্তি সাজাতে শুরু করল। টিঙ্কু অভিমানী সুরে বলতে লাগলো, তুমি একা কত কাজ করতে পারো, আর মেয়ে তো বড়। সে বড় হয়ে কেন পাপার সাথে যাবে? পাপার হাতে তো ব্যথা তো। টিঙ্কুর এই ছোট মানুষের বড় বড় কথায় ঘরে এক অদ্ভুত মায়া ছড়িয়ে পড়ল। আফরোজা বানু টিঙ্কুর অভিমানী চেহারা দেখে আলতো করে হাসলেন।
পরম স্নেহে টিঙ্কুকে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর টিঙ্কু কোলে বসিয়ে নরম গলায় বললেন, ওরে আমার পাগলু সোনা, শোনো, মেহু তো একটা মেয়ে। সন্ধ্যা হয়ে এলে মেয়েদের একা বাইরে ছাড়তে হয় না। দেখলে না আজ বাইরে কি হয়েছিল? কয়েকটা দুষ্টু ছেলে মেহুর সাথে খারাপ ব্যবহার করছিল, তাই তো তোমার পাপা ওদের সাথে মারামারি করলো। সেজন্যই তো পাপা মেহুকে সাবধানে বাসায় পৌঁছে দিতে গিয়েছে। একটু থেমে টিঙ্কুর গাল টিপে দিয়ে তিনি আবার বললেন, আর মেহু তো তোমার মতো অত সাহসী না। তুমি না আমার অনেক সাহসী বাচ্চা। দাদির কথায় টিঙ্কুর রাগী মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। টিঙ্কুর ছোট্ট মনে তখন চিন্তার জট খুলতে শুরু করেছে। টিঙ্কু ভাবল, পাপা তাহলে ঠিক কাজ করেছে, মেয়ে তো পাপার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। পরক্ষণেই বিকেলের সেই উত্তেজনাকর দৃশ্যটি টিঙ্কুর চোখের সামনে ভেসে উঠল। সে বড় আম্মুর চোখের দিকে তাকিয়ে খুব গুরুত্বের সাথে বলল, জানো বড়াম্মু, পাপা যখন সবার সাথে ডিসুম ডিসুম মারামারি করছিল তখন আমি খুব ভয় পেয়েছি। আমি মেহুকে বলেছিলাম পাপাকে থামাতে। পাপা যখন কিছুতে থামছিল না তখন মেহু পিছন থেকে পাপাকে জড়িয়ে ধরে বলছিল, থামুন মেজর সাহেব। নাতির মুখে আধো আধো ভাষায় এমন বীরত্বপূর্ণ বর্ণনা শুনে আফরোজা বানু মনে মনে হাসলেন। তিনি টিঙ্কুকে আরও আশ্বস্ত করে বললেন, মেহু কিন্তু অনেক ভালো মেয়ে, জানো? ও তোমাকে খুব আদর করবে। টিঙ্কু কৌতূহলী চোখে তাকালো, জিজ্ঞেস করল, সত্যি অনেক আদর করবে? আফরোজা বানু বললেন, হ্যাঁ রে ভাই, সত্যি। দাদি টিঙ্কুকে আশ্বস্ত করে বললেন, আমি যেমন তোমাকে ভালোবাসি, তোমার পাপাকে ভালোবাসি, মেহু তোমাদের দুজনকে অনেক ভালোবাসবে। তুমি যদি মেহুকে আমাদের এই বাসায় নিয়ে আসো তবে দিনভর ওর সাথে খেলা করতে পারবে, গেমস খেলতে পারবে। মেহু তোমার অনেক কাজও করে দিবে। কথাগুলো টিঙ্কুর মনে বেশ ধরল। সারাদিন টিঙ্কু বাড়িতে একা থাকে, যদিও বাবাকে সে কথা বুঝতে দেয় না। কিন্তু একা একা গেমস খেলা বা পড়ালেখা করা কি আর সবসময় ভালো লাগে? মাঝে মধ্যে হোমওয়ার্ক করতে গিয়েও সে আটকে যায়। মনে মনে সে হিসাব মেলাতে শুরু করল। মেহু যদি বাসায় আসে তবে মন্দ হয় না, সে তো অন্তত হোমওয়ার্কগুলো করিয়ে দিতে পারবে। টিঙ্কু এবার সরল মনে আফরোজা বানুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা বড়াম্মু, তাহলে মেহুকে আমরা এই বাড়িতে নিয়ে আসি না কেন? আফরোজা বানু মৃদু হেসে টিঙ্কুর চুলে বিলি কেটে দিলেন। পরম মমতায় বললেন, এমনি এমনি তো আনা যাবে না সোনা। মেহু তো অনেক বড় মেয়ে। ওকে আমাদের বাড়িতে আনতে হলে তোমার পাপার সাথে ওর বিয়ে দিতে হবে। পাপা তো আমার কথা শুনবে না, কিন্তু তুমি বললে তোমার কথা ঠিকই শুনবে। বিয়ে শব্দটা শুনে টিঙ্কুর কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তার ছোট্ট মনে বড় এক আশঙ্কার মেঘ জমল। টিঙ্কু মানুষের মুখে শুনেছে বাবা আবার বিয়ে করলে বাবার নতুন বউ আসবে, সে হবে সৎ মা, আর সৎ মায়েরা নাকি খুব দুষ্টু হয়। টিঙ্কু সংশয় নিয়ে জানতে চাইল, আচ্ছা বড়াম্মু, কুমিল্লা সে আংটি বলেছিল যে আমার বাবা বিয়ে করলে নাকি সৎ মা আসবে, সে নাকি আমাকে অনেক মারবে, একদম আদর করবে না। তাই তো আমি বাবাকে সবসময় মেয়েদের থেকে দূরে থাকতে বলি। ছোট্ট এই শিশুর মনে কে এমন বিষ ঠেলে দিয়েছে ভেবে আফরোজা বানু অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত টিঙ্কুকে বুকে জড়িয়ে ধরে আদর করতে করতে বললেন, না রে বাবা, সব মা কি আর সমান হয়? মেহু অনেক ভালো মেয়ে, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। দেখিস, ও তোকে নিজের মায়ের মতোই ভালোবাসবে, এত আদর করবে যে তুই ভুলেই যাবি তোর মা নেই। ও তোর খেলার সাথী হবে, পড়ার সাথী হবে। একটু থেমে তিনি আরও যোগ করলেন, আর দেখ, তোর পাপা সারাদিন কত একা থাকে, একা ঘুমায়, অসুস্থ হলেও দেখার কেউ থাকে না। পাপার তো একটা সঙ্গী দরকার, তাই না? বলো আম্মুর কথায় টিঙ্কুর চোখের সামনে সেই 1 মাস আগের সেই রাতটি ভেসে উঠল। তার কচি মনে একরাশ দুঃখ জমা হলো। সে কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ বড়াম্মু,
কয়দিন আগে পাপা যখন খুব জ্বর আসছিল, পাপা সারা রাত যন্ত্রণায় কেঁদেছিল। আমি তো খুব ছোট, আমি ছোট ছোট হাতে জোরে মাথায় টিপে দিতে পারিনি। কথাটা শুনেই আফরোজা বানুর বুকটা খচ করে উঠল। তার কলিজার টুকরো নাতিটা একা একা জ্বরে পুড়েছে, অথচ কাউকে কিচ্ছু জানায়নি। তিনি জানেন তার নাতের যখন জ্বর আসে তখন আজমির পাগলের মতো হয়ে যায়। জ্বরের ঘোরে আজমির দিশেহারা হয়ে পড়ে, অথচ সেই কষ্টের রাতে সেবা করার মতো বাসে কেউ ছিল না। আফরোজা বানু টিঙ্কুর মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবলেন, এই ছোট্ট শিশুটি পারে মেহুকে তাদের সংসারে আপন করে নিয়ে আসার পথ তৈরি করতে। আফরোজা বানু বুঝতে পারলেন লোহা এখন গরম আছে, এখনই আঘাত করতে হবে। টিঙ্কুর চোখের দিকে তাকিয়ে গভীর রহস্যের স্বরে বললেন, আচ্ছা বাবা, শোনো, এখন থেকে তুমি আর আমি হলাম এক টিম, ঠিক আছে? আমি পাপাকে কিছু বলবো না, কিন্তু তুমি তোমার পাপাকে রাজি করাবে মিহুকে এই বাসায় নিয়ে আসার জন্য। টিঙ্কু বড় বড় চোখ করে দাদির কথা শুনছিল। দাদি তাকে উৎসাহ দিয়ে বললেন, তোমার পাপা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি তোমাকে ভালোবাসে, কিন্তু কিছু বলে সে কখনো ফেলতে পারবে না। তুমিও তো চাও পাপা ভালো থাকুক, তাই না? টিঙ্কু জবাব দিল। আফরোজা বানু টিঙ্কুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খুব নরম স্বরে বললেন, তুমি যদি চাও তোমার পাপার যখন আবার জ্বর আসবে তখন কেউ একজন তার পাশে বসে সেবা করুক, তার মাথায় হাত বুলিয়ে দিক, তাহলে মেহুকে আমাদের এই বাড়িতে নিয়ে আসতে হবে, কেমন? সবশেষে তিনি তর্জনী মুখে ঠেকিয়ে ফিসফিস করে বললেন, আর শোনো, আমাদের এই গোপন প্ল্যানের কথা কিন্তু একদম কাউকে বলবে না, এটা শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে। টিঙ্কুর ছোট্ট মনে তখন এক বড় দায়িত্বের চাপ। সে দৃঢ়ভাবে মাথা নাড়ল। বাবার প্রতি ভালোবাসা আর বড় আম্মুর দেওয়া এই সিক্রেট মিশনটি টিঙ্কুকে যেন নিমেষেই অনেকটা বড় করে দিল। টিঙ্কু মনে মনে ঠিক করে নিল সে পাপাকে রাজি করাবেই। ড্রয়িং রুমের কথোপকথন শেষ করে আজমির উঠে দাঁড়াল। আজমিরের চেহারায় এক ধরনের শান্ত ভাব। আজমির বিদায় নিয়ে মিনুকে বলল, আজ আসি তাহলে আন্টি। জবাবে মিনু হাসি মুখে বললেন, আবার আসিস। তারপর মেহুর দিকে তাকিয়ে যোগ করলেন, মেহু, যা তোমা, আজমিরকে দরজা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আয়। কথা শেষ হতেই মিনু বেগম রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আজমির মেহুর দিকে তাকিয়ে আলতো স্বরে বলল, ভেতরে যাও মেহু, এগিয়ে আসতে হবে না। কিন্তু মেহুর মনে তখন অন্য কোনো সুর বাজছে। সে একটু জেদ মেশানো আবদারে বলল, একটু আসি না, সমস্যা তো নেই, দরজা পর্যন্তই তো। আজমিরের কি হলো কে জানে, মেহুর এই ছোট্ট আবদারটুকু সে আর ফেলতে পারল না। নিঃশব্দে আজমির দরজার দিকে এগোতে লাগল, আর মেহু ছায়ার মতো তাকে অনুসরণ করল। আজমিরের প্রতিটি পদক্ষেপ মেহু খুব গভীর আবেশে লক্ষ্য করছিল। মানুষটা কি অদ্ভুত শান্ত আর ধীরস্থিরভাবে হাঁটে। মেহুর মনে হলো কেউ পাশে এসে না দাঁড়ালে বুঝতেই পারবে না যে তার পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে। মেজর সাহেবের হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত গাম্ভীর্য আর মায়া মেশানো। আজমিরের পিছু পিছু মেহু আপন মনে ঘোরের মধ্যে হাঁটছিল। হঠাৎ আজমির কোনো এক কারণে ঠিক দরজার সামনে এসে থমকে দাঁড়াল। মেহু তখন নিজের ভাবনার জগতে এতটাই ডুবেছিল যে সে আর ব্রেক কষতে পারল না। ধাক্কা সামলাতে না পেরে মেহুর নরম নাকটা সোজা গিয়ে বাড়ি খেল আজমিরের শক্ত পিঠের সাথে। মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল। মেহু নাক ধরে আহ করে হালকা চিৎকার করে উঠল। নিস্তব্ধ করিডোরে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মেহুর ধাক্কা খাওয়া মাত্রই আজমির বুঝতে পারল অঘটন ঘটে গিয়েছে। বুঝতে পেরেছিল মেহু ঠিক আজমিরের পিছু পিছু আসছিল, কিন্তু ধ্যান হারিয়ে হাঁটছিল তা জানত না। আজমির একটি দীর্ঘশ্বাস ফেলে দ্রুত পেছনে ফিরল। মেহুর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে চিন্তিত স্বরে বলল, দেখি কোথায় লেগেছে, বেঁচে ব্যথা পেয়েছ? নাকে আচমকা চোট পাওয়ায় মেহুর দুচোখ বেয়ে লোনা জল নেমে এসেছে। আজমির যখন মেহুর মুখ থেকে হাত সরালো তখন আজমিরের নজর পড়ল মেয়েটির চোখের দিকে। দরজার উপরে টিমটিমে নিয়ন আলোর মৃদু আভা মেহুর ভেজা চোখে প্রতিফলিত হয়ে মুক্তোর মতো চকচক করছে। সেই অপার্থিব মায়া আজমিরের হৃদয়ে এক মুহূর্তের জন্য দোলা দিয়ে গেল। আজমির নিজেকে সামলে নিয়ে খানিকটা কৃত্রিম শাসন মেশানো গলায় বলল, এইভাবে কেউ বাড়ি খায়? হাঁটার সময় মনটা কোথায় থাকে শুনি? আর আবার এত কাছে বা ছেলে কেন? মেহু নির্বাক। এতগুলো প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই, কিংবা এই মুহূর্তে সে মুখ খোলার মতো অবস্থায় নেই।
তাই মেহু কেবল অপরাধীর মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। আজমির দেখল মেহুর ছোট্ট সুন্দর নাকটা ব্যথায় একদম টকটকে লাল হয়ে উঠেছে। মেহুর এই কাঁদো কাঁদো চেহারা আর লাল নাক দেখে আজমিয়ার মনে হাসির হিল্লোল বয়ে গেল, কিন্তু আজমির নিজের গাম্ভীর্য বজায় রাখল। 2 আঙুলে মেহুর নাকের ডগাটা আলতো করে মালিশ করে দিতে দিতে কৌতুকের ছলে বলল, যাও, মালিশ করে দিয়েছে। এতকাল তো নাকটা বোঝা ছিল, এবার অন্তত একটু চোখা হবে। মানুষের নাক কি এতই বোঝা হয়? মেহু বিস্ময় বিমূঢ় হয়ে গেল। মেহুর প্রিয় মেজর সাহেব মেহুকে বোচা বলছে? জীবনে এই প্রথম কেউ তার নাক নিয়ে এমন মন্তব্য করল। মেহু অভিমানী সুরে বলে উঠল, আমি বুঝি বোচা? সবাই তো আমার নাকের কত প্রশংসা করে, বলে কত সুন্দর। আজমির মনে মনে হাসল। আজমির আসলে ইচ্ছে করেই কথাটা বলেছিল যাতে মেহুর ব্যথার অনুভূতিটা কমে গিয়ে অন্যদিকে মন যায়। কাজ হয়েছে ঠিক তাই। ব্যথা ভুলে মেহু এখন নিজের সৌন্দর্য নিয়ে চিন্তিত। তবে তার ছোট্ট মনে এক চিলটে কালো মেঘ জমল। মেজর সাহেব কি তাহলে মেহুকে পছন্দ করেন না? নইলে মুখের উপর কেউ এভাবে বোচা বলে দেয়? মেজর আজমির কিছুক্ষণ মেহুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, ভেতরে যাও, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নাও, ঠিক হয়ে যাবে। বলেই আজমির আর এক মুহূর্ত দাঁড়াল না। মেহুর ছলছল চোখ আর জমাট বাঁধা অভিমান দেখে আজমিরের মনে হলো এখান থেকে দ্রুত প্রস্থান করাই শ্রেয়। এই অভিমান ভাঙানোর অধিকার কি আজমিরের আছে? না, নেই। বরং মেহু যদি এই অভিমানে তার থেকে দূরে সরে থাকে, তবে সেটাই হয়তো দুজনের জন্য মঙ্গল। এক বুক জটিলতা নিয়ে আজমির বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। রাত তখন 8:30। প্রায় ঘণ্টা দেড়েক পর আজমির নিজের বাসায় ফিরল। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল ছোট্ট টিঙ্কু। বাবার মুখ দেখেই তার ঠোঁটে চওড়া হাসি ফুটল। আজমির এক হাতে ছেলেকে কোলে তুলে নিয়ে গাল আর কপালে আদরের চুমু এঁকে দিল। বুকে জড়িয়ে ধরে পরম মমতায় জিজ্ঞেস করল, কি করছিল আমার বাবাটা? টিঙ্কু খিলখিল করে হাসতে হাসতে বলল, বড় আম্মুর সাথে খেয়েছিলাম। টিঙ্কুর মাথায় তখন অন্য চিন্তা। দাদির সাথে করা সেই গোপন মিশন তার ছোট্ট মাথায় ঘুরপাক খাচ্ছে। আজমির সরল মনেই আবার জানতে চাইল। কি খেলছিলে বাবা? সুযোগটা ঠিক লুফে নিল টিঙ্কু। টিঙ্কু মুখটা একটু করুণ করে বলল, বড় আম্মু তো বুড়ো হয়ে গেছে বাবা, ঠিক মতন খেলতে পারে না। আমার একজন খেলার সাথী দরকার। সারাদিন আমি বাসায় থাকি একা একা, একটু ভালো লাগে না। আজমির ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালো। টিঙ্কু এর আগে কখনো এভাবে কথা বলেনি। আজমির ঘাড় ঘুরিয়ে দেখল দাদির ড্রয়িং রুমে বসে আছেন। দাদির নির্বিকার ভঙ্গি দেখে আজমির বুঝে ফেলল এগুলো নিশ্চয়ই দাদির শেখানো বুলি। দাদি এমনভাবে টিভির দিকে তাকিয়ে আছেন যেন তিনি কিছুই শোনেননি। ছেলের মুখ থেকে আসল কথা বের করার জন্য আজমির একটা টোপ ফেলল। ঠিক আছে বাবা, কি হলে আমার ছেলেটার একা লাগবে না বলো তো? আজমির বলল। টিঙ্কু খুব সহজ মনে বলে ফেলল, মেহুকে আমার এই বাড়িতে নিয়ে আসি না কেন পাপা? মেহু এলে তো আমার আর একা লাগবে না। ছেলের মুখে মেহুর নাম শুনেই আজমির বিদ্যুৎ বেগে দাদির দিকে তাকালো। দাদির দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছকটা এবার আজমিরের কাছে পরিষ্কার হয়ে গেল। আজমির খানিকটা শাসনের স্বরে বলল, দাদি, তোমাকে না বলেছে আমার ছেলের কানে এসব? আর বলে শেষ করতে পারল না আজমির। আজমিরকে কথা শেষ করতে দিলেন না আফরোজা বানু। হাতের রিমোটটা ধপ করে সোফায় রেখে তিনি উঠে দাঁড়ালেন। কড়া গলায় ধমক দিয়ে বললেন, খবরদার গোলাম, আমার সাথে কোনো জেরা করবি না। আমি তোর বিয়ে করা বউ না। আগে বউ ঘরে নিয়ে আয়, তারপর তার সাথে যত পারিস তর্ক করিস। বলেই তিনি গটগট করে রান্নাঘরের দিকে চলে গেলেন। ড্রয়িং রুমের মেঝের মাঝখানে আজমির আর টিঙ্কু দুজনেই পাথরের মতো স্থির হয়ে অবাক নয়নে তাকিয়ে রইল আফরোজা বানুর যাওয়ার পানে। আজমির জানে সব দাদির প্ল্যান। দীর্ঘশ্বাস ছাড়ল আজমির। রাত তখন 10টা। ডিনার টেবিলের ওপর ঝোলানো ল্যাম্পের আলোয় আফরোজা বানু, আজমির আর টিঙ্কু বসে আছে। আজমির হাত নাড়াতে পারছে না। ব্যথায় মুখটা কিছুটা কুঁচকে আছে। ছোট্ট টিঙ্কু বাবার কষ্টের দিকে তাকিয়ে মায়াভরা গলায় বলল, বাবা তুমি কি করে খাবে? তোমার তো হাতে খুব ব্যথা, আসো আমি তোমায় খাইয়ে দিই। আজমির অবাক হলো। মাঝে মধ্যে ছেলেটাই বাবা হয়ে যায়। ছোট্ট টিঙ্কুর এমন কথা শুনে দাদি আফরোজা বানু দীর্ঘশ্বাস ফেললেন। আফসোসের সুরে বললেন, আহারে, এখন ছোট ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে। আর যদি ঘরে একটা বউ থাকতো, অন্তত এই অসময়ে হাতটা ভেঙে গেলে বা ব্যথা পেলে খাইয়ে তো দিতে পারতো। আজমির দাদির দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। বিরক্ত হয়ে বলল,
দাদি, তোমাকে কিছু বলাই বৃথা। পাশ থেকে আজমিরের দাদি ফোড়ন কেটে বললেন, হ্যাঁ, আমার সাথে কথা বলা তো এখন বৃথা হবেই। যার সাথে কথা বলতে ভালো লাগবে তেমন একজনকে ঘরে নিয়ে এলেই তো পারো। তখন আর আমাদের কথা শুনতে হবে না। আজমির মেজাজ কিছুটা হারিয়ে বলল, দাদি, তোমাকে বলেছিলাম না আমার ছেলের সামনে এসব কথা না বলতে? বাবার কথা শেষ হতে না হতেই টিঙ্কু উৎসুক হয়ে প্রশ্ন করল, বাবা, বিয়ে করলে কি তোমার কেউ খাইয়ে দিবে? আফরোজা বানু এবার সুযোগ বুঝে নড়ে চড়ে বসলেন। টিঙ্কুর দিকে তাকিয়ে ভ্রূম কুঁচকে বললেন, শুধু তোর বাপকে কেন, তোকেও খাইয়ে দেবে। এই যে তুই এখন নিজে কষ্ট করে হাত দিয়ে খাচ্ছিস, তখন আর এই কষ্ট করতে হতো না। নতুন মা তোর পিছে পিছে ভাতের থালা নিয়ে ঘুরতো আর তোকে খাইয়ে দিত। আজমির এবার সরু চোখে তাকালো দাদির দিকে, তাকিয়ে বলল, মিথ্যা স্বপ্ন কেন দেখাচ্ছ দাদি? কি বলেছে পিছু পিছু ঘুরে খাইয়ে দেবে? টিঙ্কু তখন বড় হয়েছে, টিঙ্কু নিজেই সব করতে পারে। আফরোজা বানু এবার কণ্ঠস্বর কিছুটা চড়িয়ে শাসন করার ভঙ্গিতে বললেন, ও বড় হয় নাই আজমির, ও এখনো ছোট। তুই ওকে জোর করে বড় বানিয়েছিস। সারাটা দিন বাচ্চাকে একা ফেলে রাখিস। একবারও ভেবে দেখেছিস ওর কেমন লাগে? দিনভর একটা মানুষ একা থাকে, না আছে কথা বলার লোক, না আছে খেলার সাথী। একটু ভুল করলেই বকার মতো কিংবা আদর করে বুকে টেনে নেওয়ার মতো কেউ পাশে নাই। তিনি এক মুহূর্ত থামলেন, দীর্ঘশ্বাসের সাথে মনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে বললেন, তুই তো ওকে ছেলে না, নিজের বাপ বানিয়ে রেখেছিস। 6 বছরের এই দুধের শিশুটা তোর সব কাজ করে দেয়। এতটা বড় বানিয়েছিস যে ওর শৈশবটাও তুই কেড়ে নিয়েছিস। দাদির এই ধারালো কথাগুলোর ওপর আজমির আর কোনো পাল্টা যুক্তি দিতে পারল না। সে মাথা নিচু করে রইল। বুকের ভেতরটা একটা অজানা ব্যথায় টন টন করে উঠল তার। দাদি একটি কথাও মিথ্যে বলেনি। আসলেই তো টিঙ্কু এক অর্থে অনাথের মতোই বড় হচ্ছে। নিজের ভালো মন্দ, অসুখ বিসুখ কিংবা একাকিত্বের দীর্ঘ সময়গুলো টিঙ্কুকে একাই পার করতে হয়। আজমিরের চাকরির ধরনটাই এমন যে চাইলেও সে ছেলেকে যথেষ্ট সময় দিতে পারে না। টেবিলের ওপর রাখা খাবারের ধোঁয়া ওঠা থালাটার দিকে তাকিয়ে আজমির ভাবল, সত্যিই কি সে টিঙ্কুর কাছ থেকে তার চঞ্চল শৈশবটা কেড়ে নিচ্ছে? রাতের খাবার শেষ করে আজমির বিছানা গুছিয়ে মশারি টানাচ্ছিল। টিঙ্কু বাথরুম থেকে ফিরে বিছানায় পা তুলে বসে একদৃষ্টে বাবার দিকে তাকিয়ে রইল। আজমিরের প্রতিটি নড়াচড়া, কাজকর্ম টিঙ্কু খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছে। ছেলের অমন চাউনি দেখে আজমির মৃদু হেসে জিজ্ঞেস করল, কি হচ্ছে বাবা, এভাবে তাকিয়েছ কেন? টিঙ্কু নরম গলায় বলল, বাবা, তোমার কি মন খারাপ নাকি হাতে খুব ব্যথা করছে? ছেলের মায়া ভরা প্রশ্নে আজমিরের বুকের ভেতরটা ভিজে উঠল। আজমির হাসি মুখ ধরে রেখে বলল, না বাবা, ব্যথা করছে না, আর মনও খারাপ না। টিঙ্কু এবার আরও একটু ঘেঁষে এলো। বাবার ব্যান্ডেজ করা হাতের দিকে আঙুল উঁচিয়ে বলল, পাপা, তোমার হাত থেকে একটু একটু রক্ত দেখা যাচ্ছে, তাহলে আমি কি মেহুকে ডাকবো? মেহু নামটা শুনে আজমির চমকে উঠল। এ অসময়ে মেহু এলো কোত্থেকে? সে চোখ সরু করে জিজ্ঞেস করল। মেহুকে ডাকতে হবে কেন? টিঙ্কু খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, কেন, মেহু তো তোমার ব্যান্ডেজ করে দিয়েছিল, ওই ব্যান্ডেজটা খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিতে হবে না? আজমির স্তব্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। আজমির বুঝতে পারছে এইটুকু বাচ্চা আসলে কি চাইছে। তার অবচেতন মন কার অভাব বোধ করছে সেটা আর বুঝতে বাকি রইল না। আজমির মশারি টানানো শেষ করে বিছানায় বসে ছেলেকে পাজা কোলা করে কাছে টেনে নিল। বলল, আসো বাবা, আজ তোমাকে ঘুম পাড়িয়ে দিই। টিঙ্কু বাবার দুই পাশে পা দিয়ে কোলে উঠে বসল, তারপর মাথাটা এলিয়ে দিল বাবার প্রশস্ত বুকে। আজমির পরম মমতায় ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, বাবা, সত্যি করে বলো তো, বাসায় একা থাকতে কি তোমার খুব খারাপ লাগে? টিঙ্কু কিছুক্ষণ চুপ করে রইল। সে বাবাকে কখনো মিথ্যে বলতে পারে না। ছোট ছোট দুটি হাতে বাবাকে জাপটে ধরে সে ফিসফিস করে বলল, মাঝে মাঝে লাগবে পাপা, যখন একা একা খেলতে বসি তখন লাগে, যখন হোমওয়ার্ক করতে যাই তখন লাগে, টিভি দেখতে দেখতে বোর হয়ে লাগে তখন, রাতে যখন একা একা ঘুমাতে আসতে যাই না তখন খুব ভয় লাগে, স্কুলে আবার আম্মুর কোলে নিয়ে আদর করে চুমু খেতে লাগে, একটু থেমে সে আবার যোগ করল, যখন গোসল করে নিজের কাপড়গুলো ধুতে যায় তখন একটু বেশি লাগে। ছেলের কথাগুলো তীরের মতো আজমিরের বুকে বিঁধল।
6 বছরের একটা বাচ্চা যে কিনা ঠিকমতো নিজের যত্ন নিতেও শেখার কথা না, সে সারাটা দিন একাকিত্বের সাথে লড়াই করে। কিছু কাজ পারে, কিছু পারে না, তবু এই বয়সেই সে যেন এক পূর্ণবয়স্ক মানুষের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এই বিপজ্জনক নিঃসঙ্গতার কথা ভেবে আজমিরের বুকটা কেঁপে উঠল। আজমির অপরাধ বোধে কুকড়ে গিয়ে টিঙ্কুকে আরও শক্ত করে বুকের সাথে মিশিয়ে ধরল। ঝাপসা চোখে শুধু বলতে পারল, আই সরি পাপা, আমাকে মাফ করে দিও। আই সরি পাপা, আমাকে মাফ করে দিও। বাবাকে মাফ করে দিও বাবা, আই সো সরি। আমি তোকে একদমই সময় দিতে পারি না। বলতে বলতে আজমির টিঙ্কুকে বুকের মাঝে জড়িয়ে টিঙ্কুর কপালে, গালে আর থুতনিতে চুমু খেতে লাগল। বাবার এমন পাগলামি দেখে টিঙ্কুও শক্ত করে আজমিরের গলা জড়িয়ে ধরে শান্ত হয়ে বসে রইল। অনেক দিন পর বাপের কোলে এমন ওম পেয়ে তার ছোট মনটা জুড়িয়ে গেল। আজ শুক্রবার, ছুটির দিন হওয়ায় আজমিরের তেমন কোনো ব্যস্ততা নেই। ভেবেছিল আশেপাশে একটু ঘুরে আসবে, পরিচিতদের সাথে দেখা করবে, কিন্তু দাদি সাফ জানিয়ে দিলেন, আজ কোথাও বের হওয়া চলবে না, বাড়িতে ভালো মন্দ রান্না হবে। তুই তো থাকিস না, ছেলেটা সব সময় যা পায় তাই খেয়ে থাকে, আজ অন্তত ওর সাথে বসে মন ভরে খা। দাদির কথা ফেরাতে না পেরে আজমির ঘরেই রয়ে গেল। কিছুক্ষণ পর ভেতর ঘর থেকে আফরোজা বানু ডাকলেন, আজমির, আমার রুমের সুইচ বোর্ডটা একটু দেখ তো কি হয়েছে, সুইচটা নামছে না। আজমির সাথে সাথে টুলবক্স নিয়ে দাদির রুমে গেল এবং কাজ শুরু করল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। টিঙ্কু দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল সামনে মেহু দাঁড়িয়ে। মেহুকে দেখেই টিঙ্কুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আসলে মেহুর সাথে টিঙ্কু মনে মনে একটা সন্ধি করে নিয়েছে। বড় আম্মু তাকে বুঝিয়ে দিয়েছে যে এই মেয়েটাই ভবিষ্যতে তাদের সাথে থাকবে, তাই ওর সাথে শত্রুতা করা যাবে না। মেহু যদি এই বাড়িতে আসে তবে টিঙ্কুকে সে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে। মেহু টিঙ্কুর হাসি দেখে তার গাল টিপে দিয়ে বলল, কেমন আছো ছোট্ট টিঙ্কু? টিঙ্কু বলল। ভালো, তুমি? মেহু হাসি মুখে উত্তর দিল। আমিও ভালো। মেজর সাহেব কোথায়? টিঙ্কু অবাক হয়ে বলল। মেজর সাহেব কেন বলবো? আমার বাবার নাম আজমির। মেহু লজ্জিত হয়ে জিভ কেটে বলল, ওনার নাম কি আর মুখে নেওয়া যায়? লজ্জা লাগে তো। তাছাড়া মুরব্বী মানুষের নাম ধরে ডাকতে নেই, তাই মেজর সাহেব বলি। সুইচবোর্ড ঠিক করতে করতে আজমিরের কানে কথাগুলো যাচ্ছিল। আজমির মনে মনে ভাবল, এমি বলে কি, আমি মুরব্বী? সিরিয়াসলি? আমি কি এতটাই বড় হয়ে গেছে তোমাকে মুরব্বী ডাকছে? আজমির একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দিল। মেহু টিঙ্কুর হাত ধরে সামনে এগিয়ে গিয়ে কাজ করতে থাকা আজমিরের পেছনে গিয়ে দাঁড়ালো। বেশ রসিকতা করেই জিজ্ঞেস করল, কি করছেন মেজর সাহেব? আজমির না তাকিয়েই গম্ভীর গলায় বলল, নাট বল্টু ঢিলা হয়ে গেছে, সেগুলো টাইট করার ব্যবস্থা করছে। তা তোমার মাথায় নাট বল্টু সব ঠিক আছে তো? ঠিক না থাকলে বলো, ওটা টাইট করার ব্যবস্থা করছে। টুল থেকে নেমে আজমির টুল বক্সটা হাতে নিয়ে গটগট করে নিজের রুমের দিকে হাঁটা দিল। মেহু আর টিঙ্কু দুজনেই তাকে অনুসরণ করল। আজমির আর চোখে একবার পেছনে তাকিয়ে ভাবল, হে মেয়েটা আবার আমার পেছু পেছু আসছে কেন? কিন্তু মুখে কিছু বলল না। আজমির রুমে গিয়ে টুল বক্সটা রাখতেই মেহুর তীক্ষ্ণ চোখে ধরা পড়ল আজমিরের হাতের ব্যান্ডেজটা। রক্ত চুইয়ে সাদা ব্যান্ডেজটা লাল হয়ে আছে। মেহু আতকে উঠে চিৎকার করে বলল, আবার রক্ত বের হচ্ছে। মেজর সাহেব, আপনি এক্ষুনি বসুন, আমি ব্যান্ডেজটা বদলে দিচ্ছি। কেন আপনি এই হাতে কাজ করতে গেলেন? হাতটা একটু বিশ্রাম দিলে কি হতো না? টিঙ্কুও মেহুর কথায় সায় দিয়ে যোগ করল, জানো মো, গত রাতে রক্ত পড়েছিল। আমি বলেছিলাম তোমাকে ডাকতে, কিন্তু পাপা ডাকতে দেয়নি। আজ তুমি এসেছো, ভালো হয়েছে। এখন ব্যান্ডেজটা সুন্দর করে দাও। আজমির সরু চোখে একবার টিঙ্কুর দিকে আর একবার মেহুর দিকে তাকালো। তার কাছে এই সামান্য জখম কিছুই না, কিন্তু এই দুজনকে সেটা বোঝানো বৃথা। আজমির চুপচাপ বিছানায় গিয়ে বসল। টিঙ্কু বাবার গা ঘেঁষে খাটে বসে রইল, আর মেহু ব্যস্ত হয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আজমিরের পায়ের কাছে মেঝেতে বসল। অত্যন্ত সাবলীল আর দরদ দিয়ে সে পুরনো ব্যান্ডেজটা খুলে নতুন করে ড্রেসিং করতে লাগল। ব্যান্ডেজ করার সময় মেহু মাঝে মাঝেই ক্ষতস্থানে আলতো করে ফুঁ দিচ্ছিল, যেন আজমির খুব ব্যথা পাচ্ছে। মেহুর এই একাগ্রতা আর মমতা আজমিরকে এক মুহূর্তের জন্যেও হলেও স্তব্ধ করে দিল। টিঙ্কু একদৃষ্টে মেহুর যত্ন নেওয়া দেখছিল। টিঙ্কু মনে মনে ভাবল, বড়াম্মু ঠিক বলেছে, মেহু সত্যি বাবার অনেক যত্ন নেয়। বাবার জন্য এই মেহুকে বাসায় আনতে হবে। টিঙ্কু মনে মনে মেহুকে পাপার বউ হিসাবে মেনে নেওয়ার সিদ্ধান্তটা আরও পাকা করে ফেলল।
ব্যান্ডেজ লাগানো শেষ হতে না হতেই বাইরে থেকে আফরোজা বানুর ডাক ভেসে এলো। আজমির, টিঙ্কু, আয় তোরা, খাবার দেওয়া হয়েছে। মেহুকে দেখে দাদি সহাস্যে বললেন, মেহু তুইও আয়, খুব ভালো হয়েছে, আজ একবারে আমাদের সাথে খেয়েই যাবি। যা হাত মুখ ধুয়ে টেবিলে আয় সবাই। খাবার টেবিলে বসে টিঙ্কু যখন তার ছোট ছোট হাত দিয়ে মাংসের টুকরোটা ছাড়ানোর বৃথা চেষ্টা করছিল, মেহুর বুকটা হু হু করে উঠল। বাচ্চাটা ঠিকমতো মাংস ছিঁড়তেও পারছে না, অথচ একা একাই চেষ্টা করে যাচ্ছে। মেহু আর দেরি না করে টিঙ্কুর প্লেটটা নিজের দিকে টেনে নিল। পরম মমতায় মাংসের হাড় থেকে নরম অংশটুকু আলাদা করে দিতে শুরু করল। আজমির স্তব্ধ হয়ে মেহু আর টিঙ্কুর দিকে তাকিয়ে রইল। টিঙ্কুও অবাক চোখে মেহুর হাতের দিকে তাকিয়ে আছে। মেহু মৃদু হেসে বলল, টিঙ্কু সোনা, এভাবে ছিঁড়ে খেতে হয়? টিঙ্কু খুব নিষ্পাপ গলায় উত্তর দিল, আমি তো জানি না, আমাকে তো সবসময় একাই খেতে হয়। কথাটা শুনে মেহুর হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। মনের ভেতরটা এক অদ্ভুত বিষাদে ছেয়ে গেল মেহুর। মেহু নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা, কোনো চিন্তা নেই। এই কয়েকদিন তুমি যখনই খাবে আমি তোমায় সাহায্য করব। আমি তো আছি, তাই না? টিঙ্কু এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি তো মাত্র কয়েকদিন থাকবে, তারপর তো আবার চলে যাবে। সেখানে তো আমার বার একা লাগবে। আমার তো সেখানে কেউ নেই। পাপা তো সারাদিন অফিসে থাকে আর আমি বাসায় একা একা থাকি। মেহুর মনটা এবার সত্যিই খারাপ হয়ে গেল। এইটুকু একটা বাচ্চার মনে কতটা একাকিত্ব জমলে সে এমন কথা বলতে পারে। মেহু টিঙ্কুর মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, আচ্ছা, সমস্যা নেই। এখন তো আমি আছি, এখন আমি তোমাকে সব খাইয়ে দেব, কেমন? বলে সে আরও মন দিয়ে টিঙ্কুর মাংসগুলো ছোট ছোট করে ছিঁড়ে দিতে লাগল। আজমির আর চোখে দেখল দাদি আর টিঙ্কুর মধ্যে ইশারায় কি যেন কথা হচ্ছে। সে সব বুঝতে পারছে, তবুও কিছু বলছে না। আজমিরের চোখ মেহুর ওপর আটকে গেল। মেহু যেভাবে টিঙ্কুর যত্ন নিচ্ছে তা দেখে আজমির মনে মনে মুগ্ধ না হয়ে পারল না। মেহুও তো একটা বাচ্চা মেয়ে, অথচ কত মমতা বুকের ভিতর। আসলে প্রত্যেকটা মেয়ে এই মমতা বুকে নিয়েই জন্মায়। টিঙ্কু ও মেহুর এই অকৃত্রিম মমতাটুকু দু হাত বাড়িয়ে লুফে নিতে চাইল। কখনো তো সে এমন মাতৃসুলভ ভালোবাসা পায়নি। একটা মেয়ের স্নেহ মেশানো আদর ঠিক কেমন হয় তাই 6 বছরে টিঙ্কু জানত না। তাই মেহুর প্রতিটি স্পর্শ, প্রতিটি যত্ন সে খুব সহজে আর আপন করে গ্রহণ করতে লাগল। পুরো টেবিল জুড়ে এক মায়াবী নিস্তব্ধতা নেমে এলো, যেখানে আজমিরের কঠিন হৃদয়েও যেন নরম একটা সুর বাজতে শুরু করেছে। আফরোজা বানু তাকালেন আজমিরের দিকে। আজমির দাদির চোখের থেকে দৃষ্টি সরিয়ে নিল। পরদিন সকালে আজমির বাড়ি থেকে বেরোলো দাদির জন্য একটি নতুন মিটারের আবেদন করতে। পুরো বাড়ির লোড একটি মাত্র মিটারে হওয়ায় মাস শেষে বিলটা বেশ চড়া আসে। তাই সে ঠিক করেছে চিলেকোঠার রুমটার জন্য আলাদা একটি মিটারের ব্যবস্থা করবে। এবার ফেরার আগে চিলেকোঠার ওই ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে আর সুন্দর করে সাজিয়ে রেখে যাওয়ার ইচ্ছে আছে আজমিরের। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আজমিরের ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টো বেজে গেল। মেহুর কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় অবচেতন মনেই আজমিরের একবার ইচ্ছে হলো দারোয়ানকে জিজ্ঞেস করতে ফার্স্ট ইয়ারের ছুটি হয়েছে কিনা। যেই ভাবা সেই কাজ। আজমির গেটের সামনে দাঁড়িয়ে খোঁজ নিতেই দারোয়ান জানালো আজ প্র্যাকটিক্যাল ক্লাস থাকায় একটু দেরি হয়েছে, তবে 10 মিনিটের মধ্যেই ছুটি হয়ে যাবে। আজমির মনে মনে ভাবল, তাহলে একটু অপেক্ষা করাই যাক। মেহুকে একা একা রাস্তার মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। যেহেতু দুজনেই একই পথে যাবে তাই ওকে সাথে করে নিয়ে যাওয়াই ভালো হবে। 10 মিনিটও কাটল না, কলেজের গেটে ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল। আজমির গেট থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে খুঁজছিল মেহুকে। হঠাৎ নজরে পড়ল 2 দিকে বেনি দুড়িয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে মেহু বেরিয়ে আসছে। রোদে ঘোরাঘুরি আর দীর্ঘ ক্লাসের ক্লান্তি ওর চোখে মুখে স্পষ্ট। আজমির আর দেরি না করে দূর থেকেই ওকে ডাক দিল। মেহু। পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই মেহু থমকে দাঁড়িয়ে ডানে বামে তাকালো। মুহূর্তেই আজমিরকে দেখতে পেয়ে মেহুর সেই ক্লান্ত মাখা মুখটা যেন মেঘ কেটে যাওয়া রোদের মতো ঝলমলিয়ে উঠল। কোনো কিছু না ভেবেই সে আজমিরের দিকে এক দৌড় দিল। আজমির অবাক হয়ে ভাবল, এই মেয়েটার কি হলো? দৌড় আসার কি দরকার? হেঁটেও তো আসা যায়। ও ব্যস্ত হয়ে হাত নেড়ে ইশারা করল থামার জন্য। মুখে বলল, আরে থামো, আসতে এসো। কিন্তু কে শোনে কার কথা? মেহু এক ছুটে আজমিরের সামনে এসে থামল। বেশ হাঁপাচ্ছে সে। হাঁপাতে হাঁপাতেই উচ্ছ্বসিত কণ্ঠে প্রশ্ন করল, মেজর সাহেব, আপনি এখানে কোথাও কাজে গিয়েছিলেন বুঝি?
আমার জন্য অপেক্ষা করছিলেন? কারোর সাথে দেখা করতে এসেছেন? আজমির কিছুটা বিপাকে পড়ল। মেহুর এই এক আকাশ কৌতূহলী প্রশ্নের কোনটা রেখে কোনটার উত্তর দেবে। আজমির তো আসলে কোথাও যাচ্ছিল না, বরং এই রোদে 10 মিনিট ধরে মেহুর জন্যই দাঁড়িয়েছিল। কিন্তু মনের কথা এভাবে স্বীকার করে মেহুকে মাথায় চড়াতে চাইল না আজমির। গম্ভীর ভাব নিয়ে মিথ্যে করেই বলল, এখানে একটা কাজে এসেছিলাম, এই তো দোকানের সামনে দাঁড়িয়ে তোমাকে দেখলাম, তাই ডাকলাম। মিথ্যেটা মেহু ধরতেও পারল না, আর তাতে তার কিছু যায় আসেও না। দেখা যে হয়েছে, কিশোরী মনের জন্য এটুকুই যথেষ্ট। আজমির হাঁটতে শুরু করলে মেহুও কোনো প্রশ্ন ছাড়াই ওর পিছু পিছু চলতে শুরু করল। তারপর শুরু হলো তার অন্তহীন কথা। সারা দিন কলেজে কি হলো, কোন স্যার কি পড়ালেন, বান্ধবীদের সাথে কি খুনসুটি হলো, সব গল্প মেহু এক নাগাড়ে শুনিয়ে চলল আজমিরকে। মেহুর প্রতিটি কথা আজমির শুনছিল এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে। সাধারণত বাচালতা আজমিরের খুব একটা পছন্দ নয়, কিন্তু আজ মেহুর ক্লান্তিহীন গল্পগুলো আজমিরের কানে যেন সুরের মতো বাজছিল। তপ্ত রোদে 10 মিনিট দাঁড়িয়ে থাকার বিরক্তি বা শরীরের ক্লান্তি কোনো কিছুরই রেশ আজমিরের চোখে মুখে ছিল না, বরং এক গভীর প্রশান্তি নিয়ে সে মেহুর চঞ্চলতা দেখছিল। আজমির বাইক স্টার্ট দিতেই মেহুকে আর আলাদা করে বলতে হলো না, সে যেন খুব স্বাভাবিক নিয়মেই আজমিরের বাইকের পেছনে উঠে বসল। এই 2-3 দিনে মেয়েটা যে কতটা সহজ হয়ে উঠেছে আজমিরের সাথে, তা ভেবে আজমির মনে মনে কিছুটা অবাকই হলো। এখন আর মেহুর মধ্যে কোনো সংকোচ নেই কোনো দ্বিধাবোধ। বাইকের লুকিং গ্লাসে মেহুর দিকে তাকাতে আজমিরের হুট করে সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল। অদ্ভুত এক মেয়ে, যে কিনা সম্পূর্ণ অচেনা এক মানুষকে হুট করে চুমু খেয়ে বসেছিল অচেনা কারো জীবন বাঁচাতে। মেহুর মন অনেক কোমল, ভাবল আজমির। পরক্ষণেই আজমিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বুকের ভেতরটা যেন অজানা এক আশঙ্কায় খচখচ করে উঠল। ভবিষ্যতেও কি মেহু এমন পরিস্থিতিতে পড়লে যাকে তাকে এভাবেই আপন করে নেবে, যাকে তাকে ওভাবে চুমু খাবে? ভাবনাটা মাথায় আসতে আজমিরের মেজাজটা একটু খিটখিটে হয়ে গেল। যদিও সে মুখে কিছু বলল না, কিন্তু তার তীক্ষ্ণ নজর জোড়া মেহুর উপর স্থির হয়ে রইল। মেহু আজমিরের মনের এই মেঘলা আকাশ দেখতে পেল না। মেহু তো নিজের মনেই তখন খুশিতে ডগমগ। মেহুকে বাড়িতে নামিয়ে দিয়ে আজমির নিজের বাড়িতে দ্রুত প্রবেশ করল। সকাল থেকে রোদে গরমে ঘুরে শরীরটা একেবারে চিটচিটে হয়ে আছে। এখন একটা লম্বা গোসল খুব প্রয়োজন। কিন্তু বাড়িতে ঢুকেই দেখল দাদি রান্নাঘরে বেশ পেরেশান হয়ে আছেন। দেরি হবার কারণ জানতে চাইলে দাদি জানালেন গ্যাসের লাইনের সমস্যার কারণে সিলিন্ডারে রান্না করছিলেন, কিন্তু হঠাৎ সেই সিলিন্ডারও শেষ। আজমির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গ্যাসের লাইনের সমস্যাটা যে এতটা ভোগাবে সেটা আজমির জানত না। ঠিক করল গোসল করার আগেই একবারে পাইপগুলো মেরামত করে ফেলবে। টুল বক্সটা নিয়ে সে প্রায় 1 ঘন্টা কসরত করে পাইপলাইনের সমস্যা সমাধান করল। কাজ শেষ করে আজমির যখন গোসলের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বাড়িতে ঢুকল মেহু। ওর হাতে একটা বড় বাটি, যেখান থেকে চমৎকার বিরিয়ানির সুগন্ধ ছড়াচ্ছে। দরজার কাছেই ছিল টিঙ্কু। সুগন্ধে ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মেহুর হাত ধরে উচ্ছ্বাসের সাথে টিঙ্কু বলল, ভেতরে আসো মেহু, এটা কি বিরিয়ানি? তোমার আম্মু রান্না করেছে? মেহু টিঙ্কুকে আদর করে বলল। হ্যাঁ টিঙ্কু, আম্মু রান্না করেছে। কথাটা শুনে টিঙ্কুর মুখটা এক নিমেষে বিষণ্ণ হয়ে গেল। বিরিয়ানির গন্ধে ওর জিভে জল এলেও মনের কোণে এক গভীর শূন্যতা জেগে উঠল। টিঙ্কু ছোট কণ্ঠে বলল, তুমি রান্না করতে পারো? আমার তো মা নেই, আমাকে কেউ এত মজা রেঁধে খাওয়ায় না। তুমি কি আমার নরম পোলাও বেঁধে দিবে? আমার খুব পছন্দ। টিঙ্কুর এই করুণ আর আবেগঘন কথাগুলো শুনে মেহুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মাতৃত্বের এক অদ্ভুত মায়া যেন ওকে জাপটে ধরল। মেহু 2 হাতে টিঙ্কুর কচি মুখটা আগলে ধরে পরম মমতায় বলল, দেব, তুমি যখনই খেতে চাইবে তখনই রান্না করব। হয়তো আম্মুর মতো অত ভালো হবে না, একটু পচা হতে পারে, কিন্তু অনেক ভালোবাসা দিয়ে তোমার জন্য রান্না করব আমি। রান্নাঘরের এক কোণ থেকে এই পুরো দৃশ্যটি দেখছিলেন দাদি আফরোজা বানু। টিঙ্কুর প্রতি মেহুর এই অকৃত্রিম মমতা দেখে তার মনের সব সংশয় দূর হয়ে গেল। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, নিজের নাতির সুখ আর টিঙ্কুর জন্য একটা মমতাময়ী মায়ের অভাব মেটাতে যদি মেহুর মায়ের হাতে পায়ে ধরতে হয় আমি ধরব। মেহু এই বাড়ির বউ করে আনবই। এখন শুধু ওই গাধাটাকে, গোলামটাকে রাজি করানোর অপেক্ষা। যদি সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও ছেলেটা মত দেয়। প্রায় 15 মিনিট ধরে সময় নিয়ে গোসল করল আজমির।
শীতল পানির ঝাপটায় শরীরের ক্লান্তি আর মনের অস্থিরতা কিছুটা প্রশমিত হয়েছে। ঘরোয়া অভ্যাসবশত কোমরে একটা তোয়ালে জড়িয়েই আজমির বাথরুম থেকে নিজের রুমে বেরিয়ে এলো। কিন্তু রুমে পা রাখতেই সে থতমত খেয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই কোনো সংকেত ছাড়াই হড়মুড়িয়ে রুমে ঢুকেছে মেহু। মুখে তার অবিরত বুলি।